24শে জুলাই এক কালো দিনের সাক্ষী থাকলো আমাদের শহর কলকাতা। কোথাও দেখা গেল সাংবাদিক হেনস্থা করার ঘটনা, কোথাও আবার দেখা গেল সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ার ঘটনা, কোথাও আবার সাংবাদিকদের দেখানো হলো মিডিল ফিঙ্গার। এখানেই শেষ না, অন্যদিকে পুলিশের ওপরে ছোড়া হলো জলের বোতল থেকে শুরু করে পায়ের জুতো। এর আগে আমাদের শহর অনেক প্রতিবাদ দেখেছে, অনেক মিছিল দেখেছে, অনেক আন্দোলন দেখেছে, কিন্তু এই প্রথমবার বোধহয় তিলোত্তমা দেখলো প্রতিবাদের নামে প্রহসন। দিল্লির স্টাইলে কলকাতাতেও প্রতিবাদ শুরু করেছিল আরশোলারা, বলা ভালো এসএফআই মার্কা আরশোলারা। কিন্তু এই প্রতিবাদ যেন দিনের শেষে নামের থেকে বেশি বদনাম কুড়িয়ে নিল, যা এর আগে বাংলায় কোনো দিন হয়নি। প্রশ্ন উঠছে, কলকাতার এই প্রতিবাদে এত বিশৃঙ্খলা কেন হলো? প্রশ্ন উঠছে, এই প্রতিবাদে কারা যোগদান দিল? শুধুমাত্র ছাত্র যুবরা নাকি সমাজের ধেরেরাও? প্রশ্ন উঠছে, এই আন্দোলনে, এই প্রতিবাদে কোন কোন অভিযোগ উঠে এসেছে? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। জানাবো কলকাতার এই প্রতিবাদের আসল সত্যতা, তাই অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য ধরে এই ভিডিওটি দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতেই আপনাদের জানাবো 20শে জুলাই আপনারা প্রত্যেকেই জানেন যন্তর মন্তর থেকে অভিজিৎ দীপকের নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি তারা কিন্তু সংসদ চলো অভিযানের ডাক দিয়েছে। সেখানে হাজার হাজার ছাত্র যুবরা দেশবাসীরা কিন্তু পায়ে পা মিলিয়েছে। এরপর 24শে জুলাই কলকাতাতেও একইভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করার ডাক দেয় কলকাতার ককরোচরা। হয়তো আপনারা অনেকেই ভাবছেন এই কলকাতার ককরোচ আমরা কেন বলছি। কলকাতার ককরোচ বলছি তার কারণ হলো এই ককরোচ জনতা পার্টির সাথে কিন্তু দিল্লির ককরোচ জনতা পার্টি অর্থাৎ অভিজিৎ দীপকের ককরোচ জনতা পার্টির কোনো যোগ নেই। কলকাতার যে ককরোচ জনতা পার্টি সেটা মূলত পরিচালনা করছেন 25 বছরের এক যুবক, তার নাম হলো দেদীপ্য গঙ্গোপাধ্যায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন। তিনি কলকাতা পুলিশকে 24শে জুলাইয়ের জন্য একটি মিছিল করতে চেয়ে একটি ইমেল করে। সেখানে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিকেল 4টে থেকে একটা মিছিল করার অনুমতি চাওয়া হয়, কিন্তু পুলিশ সেই মিছিলের অনুমতি দেয়নি। দেদীপ্য গঙ্গোপাধ্যায় নিজে জানিয়েছেন যে কলকাতা সিজেপির সঙ্গে অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা বা সৌরভ দাসের সিজেপির কোনো যোগ নেই। ইনস্টাগ্রামে একটি পেজ থেকে কলকাতায় তাদের যাত্রা শুরু হয়েছে, যাদের ফলোয়ার বর্তমানে প্রায় 16,000। সেখান থেকেই 10-12 জন মিলে আরও একটা ছোট গ্রুপ করেছেন দেদীপ্যরা, অর্থাৎ দেদীপ্য গঙ্গোপাধ্যায় তাদের ককরোচ জনতা পার্টি এবং অভিজিৎ দীপকের সিজেপি তারা কিন্তু একেবারেই আলাদা, এটা আমরা জেনে গেলাম। এবং এটাও জেনে গেলাম কলকাতায় 24শে জুলাই যে মিছিল হয়েছে, যে প্রতিবাদ সভা হয়েছে, সেগুলোর একটাও কিন্তু সিজেপি পরিচালনা করেনি, কারণ তাদেরকে পুলিশ কোনো অনুমতি দেয়নি। তাহলে এইটাকে বলা হচ্ছে এসএফআই মার্কা আরশোলাদের প্রতিবাদ। অর্থাৎ এই যে প্রতিবাদ সভা হলো এটা কিন্তু ককরোচ জনতা পার্টির প্রতিবাদ বলা যায় না, তবে হ্যাঁ আরশোলাদের প্রতিবাদ বলা যায়, এবং সেটা এসএফআই মার্কা আরশোলাদের। কেন আমরা সেটাও আপনাদের জানিয়ে দেবো। গতকাল অর্থাৎ 24শে জুলাই যে যে মিছিলগুলো হয়েছে সেগুলো হয়েছে আমাদের কলকাতার অন্যতম ব্যস্ত ডোরিনা ক্রসিংয়ে হয়েছে। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটা মিছিল হয়েছে। এই মিছিল মূলত করেছে এসএফআই, ডিওয়াইএফআই, ডিএসও, আইসার মতো বাম ছাত্র যুব সংগঠনগুলি। তাদের তরফ থেকে দিল্লির প্রতিবাদীদের সমর্থনে এদিন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়, এবং সেখানেই হাজার হাজার যুবক যুবতীরা, ছাত্র সমাজরা কিন্তু পায়ে পা মিলিয়েছিল। কিন্তু প্রশ্ন উঠছে, সত্যিই কি সেখানে যুবক যুবতীরা ছিল, ছাত্র সমাজ ছিল, নাকি ধেরেরাও ছিল? প্রশ্ন উঠছে তার কারণ সেখানে এমন কিছু ঘটনা ঘটেছে যা যুব সমাজ করতে পারে বলে এটা অনেকেই বিশ্বাস করছে। কি হয়েছে, কি অভিযোগ উঠেছে বা সেটা আপনার সামনে তুলে ধরব। প্রথমত অভিযোগ উঠছে প্রতিবাদীদের ভিড়ে মিশে থাকা কয়েকজন পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ছোড়ে, অসভ্য ভাষায় গালিগালাজ করে, এমনকি জুতো ছোড়ে, যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ লাঠিচার্জ করে ভিড়কে কিছুটা খেদানোর চেষ্টা করে। এমনকি পুলিশের তরফ থেকে জানানো হয় পুলিশ সেখানে ছিল, সেখানে যে জমায়েত হচ্ছে, যে মিছিল হচ্ছে, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে নাকি কিছু বহিরাগতরা এসে তাণ্ডব চালাতে শুরু করে, ভিড়কে উস্কে দেওয়ার চেষ্টা করে।
সেখানে নাকি বিজেপির দালাল বলেও অনেককে অভিহিত করে মারধর করা শুরু হয়ে যায়। এটা ছিল পুলিশের অভিযোগ। এছাড়াও ক্যামেরায় ধরা পড়েছে একাধিক ফুটেজ যেখানে সাংবাদিকদের নিগ্রহ করা হয়েছে। সাংবাদিকরা যারা সেখানে গিয়েছিল খবরটা কভার করার জন্য, যারা সেখানে একটা কর্মচারী হিসাবে গিয়েছিল, কোনো চ্যানেলে একজন এমপ্লয়ি হিসাবে গিয়েছিল, তাদের কাজ ছিল সেই স্থানে যাওয়া এবং সেখান থেকে ভিডিও ফুটেজ অফিসে পাঠানো কিংবা সেটাকে লাইভ কভার করা। একবার ভেবে দেখুন তো, এই যে প্রতিবাদ হলো, যাদের নেতৃত্বে এই প্রতিবাদটা হোক, এদের সাথে আর গুন্ডাদের মধ্যে কি পার্থক্য হয়ে গেল? আজকের ভোটের কভার করতে গেলেও সাংবাদিকদের মার খেতে হয়, আর যদি সিজেপির কভার করতে গিয়েও সাংবাদিকদের মার খেতে হয়, তাহলে ওই রাজনৈতিক গুন্ডাগুলো আর এই বাম সংগঠনের গুন্ডাগুলোর মধ্যে কি পার্থক্য রয়ে গেল? প্রশ্ন কিন্তু এখানে উঠছে, কারণ এরা সবাই কিন্তু কর্মচারী, এরা কিন্তু একটা চ্যানেলের নির্দেশে নিজেদের কাজটুকু করতে গিয়েছিল। তাহলে তাদের যদি এই অবস্থা করা হয়, তাহলে এদের আর একজন স্বৈরাচারী শাসকের মধ্যে কি পার্থক্য রয়েছে? প্রশ্ন কিন্তু একটা খুব বড় সড় উঠছে। শুধু তাই নয়, পুরুষ সাংবাদিকদের পাশাপাশি মারধর করা হয় মহিলা সাংবাদিকদেরও, এমনকি পকেট থেকে ফোন তুলে নেওয়া হয়, এমনকি তাদেরকে মিডিল ফিঙ্গার পর্যন্ত দেখানো হয়। অশ্রাব্য ভাষায় গালিগালাজ তো লেগেই রয়েছে। যদিও এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে প্রত্যেকটি মিডিয়া এবং ইন্ডিয়া উডের তরফ থেকেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে। তবে এই ঘটনা প্রতিবাদে শনিবার দিন অর্থাৎ 25শে জুলাই পথে নেমেছেন রাজ্যের বিধায়করা। সমস্ত বিধায়করা কালো ব্যাজ পরে বিধানসভা থেকে কলকাতার প্রেস ক্লাব পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন। সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এই প্রথম রাজ্যের বিধায়কদের তরফ থেকে এমন কর্মসূচি নেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের জানিয়ে দেব 27শে জুলাই অর্থাৎ সোমবার দিন সাংবাদিকদের তরফ থেকে একটা প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে এই ঘৃণ্য কাজের জন্য। তবে আমাদের জানিয়ে দেব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি কিন্তু কয়েকদিন আগেই রাজ্যে গুন্ডা দমন আইন চালু করেছিলেন এবং তিনি প্রথমবার এই আইন লাগুও করে দিলেন। এই ঘটনার ক্ষেত্রে প্রথমবার এই আইন কিন্তু চালানো হলো। যারা যারা 24শে জুলাইয়ের প্রতিবাদে এরকম কাজ করেছেন তাদের ওপর এই আইন কিন্তু, এই অ্যাক্ট কিন্তু লাগু করা হবে। শুক্রবার ধর্মতলার যে মিছিল হয়েছে 24শে জুলাই, সেখান থেকে মোট 70 জনকে এখনো পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। মামলা দায়ের হয়েছে 7টি, তার সঙ্গে গুন্ডা দমন আইন যুক্ত করা হয়ে গিয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকের বিধানসভায় দাঁড়িয়ে 5 জন কুখ্যাত দুষ্কৃতীর নাম নিয়েছেন। তিনি বলেছেন রাজাবাগানের আফরোজ, খিদিরপুরের নাহিদ, ইকবালপুরের তানভীর এবং নিজাম এবং ওয়ার্ডগঞ্জের রাহুল জামাল নাম আরও রয়েছে। তিনি নিয়ে সময় নষ্ট করবেন না, এই কথাও তিনি বলেন। তিনি বলেন গুন্ডা দমন আইনে এদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয় গুন্ডাদের 3 পুরুষ মনে রাখবে। এই জন্যই এই আইন আনা হয়েছে। এর কতটা প্রয়োজনীয়তা ছিল এবার মানুষ তা বুঝতে পারবে। অর্থাৎ একদিকে প্রশ্নপত্র ফাঁস হওয়া এবং সেই জন্য প্রতিবাদ, কিন্তু সেই প্রতিবাদে সাংবাদিকদের ওপর আক্রমণ, পুলিশদের ওপর আক্রমণ, সেটাকে কিন্তু ভালোভাবে নেওয়া হয়নি এবং সেই জন্যই কড়া নীতি কিন্তু প্রয়োগ করা হবে বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আপনাদের এটাও জানিয়ে দেব আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি কিন্তু কয়েক ঘন্টা আগে ইস্তফা দিয়ে দিয়েছেন। 25শে জুলাই তিনি জানিয়ে দেন যে তিনি আর সেই পদে থাকবেন না এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি চিঠি লিখে নিজের পদত্যাগপত্র ইতিমধ্যেই জমা দিয়েছেন এবং এটাকে নৈতিক জয় হিসাবে দেখে ককরোচ জনতা পার্টি তারা কিন্তু ইতিমধ্যেই নিজেদের যে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছিল দিল্লির যন্তর মন্তরে সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছে। এবার দেখার বিষয় কলকাতার আরশোলাদের কি হাল হয়। এই 70 জনকে যে চিহ্নিত করা হলো তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয়? আপনাদের কি মনে হয় সিজেপির এই প্রতিবাদে যাদেরকে চিহ্নিত করা হলো তাদের ওপর গুন্ডা দমন আইন প্রয়োগ করা কতটা যুক্তিযুক্ত? এছাড়াও জানাতে ভুলবেন না এই প্রতিবাদে
সাংবাদিকদের নিগ্রহের ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও এরকম ভিডিও আরো দেখার জন্য অবশ্যই কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।